স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। চলো আজকে হচ্ছে ইউনিট 1 শুরু করব। ইউনিট 1 মানে সিলেবাসটা আগে দেখিয়ে দিয়ে দাঁড়াও। দেখো এই ইউনিট 1 থেকে শুরু করেছি। হ্যাঁ, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, এপিস্টেমোলজি, মেটাফিজিক্সে ডিটেলস থাকবে। আজকে হচ্ছে এই বেদিক আর উপনিষদিক ট্র্যাডিশন, এখানে রিলেটেড যা কিছু কোশ্চেন আসবে, ঋত যজ্ঞ সম্পর্কে, ক্রিয়েশন সম্পর্কে, আত্মা ব্রহ্ম, এই আত্মার যে 4টা স্টেট সবগুলো, আর চারবাক আর জৈন। ঠিক আছে, এখান থেকে একেবারে জৈনিজম পর্যন্ত আজকে কমপ্লিট করে দেবো। মোটামুটি 150-র কাছাকাছি কোশ্চেন হয়ে যেতে পারে, 100 তো 150-র কাছাকাছি। তো স্পিডে পড়াবো, চলো দেখি যতটা কমপ্লিট করা সম্ভব হয়। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, এখানে উপরে লিখে দিয়েছে কি কি সম্পর্কে আছে। দা বেদিক ফিলসফি, দা কনসেপ্ট অফ ঋতু। ঋতুটা কি, ঋতু সম্পর্কে কিন্তু প্রচুর বার কোশ্চেনে এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো অতএব ঋতু সম্পর্কে, ঋতুটা কি সেটা সম্পর্কে কিন্তু তোমরা থিওরি পড়ে নেবে একটু, আমি অবশ্য পড়িয়ে দেবো, তোমরা নিজেরাও এখন পড়তে পারো। যে ইন বেদিক ফিলোসফি দ্য কনসেপ্ট অফ ঋতু রেফার্স টু, এটা হচ্ছে অপশন 1, দ্য মোরাল ল গভর্নিং ইন্ডিভিজুয়াল অ্যাকশনস, এ রিচুয়াল ফর পার্সোনাল কি প্রসপারিটি, নাকি দ্য কসমিক অর্ডার অ্যান্ড হারমোনি ইন নেচার, না মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, না নান অফ দ্য অ্যাবাভ। এটা মানেটা দেখো, যে বৈদিক দর্শন में ঋতুটার অবধারণা কিসে সম্বন্ধিত, ঋতুটা কিসের সাথে সম্পর্কযুক্ত। তো যেটা ব্যক্তিগত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করने के लिए, ব্যক্তিগত কাজের জন্য হবে না, ব্যক্তিগত কোনো অনুষ্ঠান হবে না, ব্যক্তিগত জিনিসটা আসবে না, ঋতু মানে ব্যক্তিগত আসবে না। ইভেন যদি দেবতা চলে আসে, দেবতাদেরও উপরে কিন্তু ঋতু, যে ঋতু হচ্ছে সমস্ত কিছু সর্বে সর্বা। ব্রহ্মাণ্ড কথাটা যদি ব্যবহার করা হয়, মানে অ্যাকচুয়ালি ব্রহ্ম যে অর্থে আমরা ব্যবহার করি সেই তার সাথে কিছুটা যেতে পারে, বাট এটা হচ্ছে ঋতু সমস্ত কিছুর উপরে। এটা তাই আনসার হবে দ্য কসমিক অর্ডার অ্যান্ড হারমোনি ইন নেচার, বলছে প্রকৃতি মে ব্রহ্মাণ্ডীয় ব্যবস্থা और সামঞ্জস্য। ঋতু ইন বেদিক ফিলসফি রিপ্রেজেন্টস কসমিক অর্ডার, এরকম কোশ্চেন এসেছিল, ঋতু দিয়ে দিয়েছে। হ্যাঁ, ঋতু রেফার্স টু, এটা একটা কনসেপ্ট, দ্য কনসেপ্ট অফ ঋতু রেফার্স টু। দিয়ে অপশন ছিল যে এ কসমিক অর্ডার, মোরাল অর্ডার, ন্যাচারাল হারমোনি, এরকম অনেকগুলো অপশন দিয়ে দিবে। তখন যদি সবগুলোই হয় ঋতুর সাথে বৈশিষ্ট্য, তখন যেগুলো সেগুলো তুমি করবে কি অল অফ দ্য অ্যাবাভ। আর যদি বলে নট যা ঋতুর কোনগুলো ক্যারেক্টারিস্টিক্স বা ঋতুর সঙ্গে সম্বন্ধযুক্ত নয়, তখন তুমি সেগুলো নান অফ দ্য অ্যাবাভ করে দিবে বা অল অফ দ্য অ্যাবাভ করে দিবে। নয় থাকলে তখন আবার অল অফ দ্য অ্যাবাভ আনসার হবে। কোশ্চেন কেমন করছে সেরকম ভাবে দেখবে। ঋতু কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, ইন উপনিষদিক ফিলসফি আত্মা, আত্মাও বলতে পারো, যারা হিন্দি তারা আত্মা বলবে, তাহলে আত্মা ইজ বেস্ট আন্ডারস্টুড। আত্মাটাকে কিভাবে আমরা জানবো, বলছে এটা কি কোনো ইন্ডিভিজুয়াল সোল অ্যান্ড রি কার্নেশন, মানে হচ্ছে সেই পুনর্জন্ম হবে, নাকি এটা হবে দ্য অ্যাবসলিউট সেলফ পিওর কনসাসনেস, না ফিজিক্যাল বডি, না মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, না নান অফ দ্য অ্যাবাভ। দেখো আত্মা বলতে বেদে উপনিষদে আত্মা বলতে আগের দিনে কোশ্চেনে কিন্তু এটা ছিল, বেদে উপনিষদে যে আত্মা সেটা কিন্তু ব্রহ্মের সাথে যায়, আত্মাটাকে ওই হিসাবে কিন্তু দেখা হয়, সর্বে সর্বা হিসাবে দেখা হয়। তো এটাকে ইন্ডিভিজুয়াল সোল আমি বলতে পারবো না, এটা হবে অ্যাবসলিউট সেলফ অ্যান্ড পিওর কনসাসনেস। তাহলে আত্মা ইন উপনিষদিক সিগনিফাইজ দ্য ইনার মোস্ট এসেন্স অর ট্রু সেলফ, আইডেন্টিক্যাল বা আইডেন্টিফাই কার সাথে হবে, ব্রহ্মর সাথে, এমবডিং পিওর কনসাসনেস। তাহলে এটা পিওর কনসাসনেস, এটা ব্রহ্মর সাথে সেম হবে, এবং সেটা হচ্ছে ট্রু সেলফ। সেটাকে কি বলেছে বেদেতে উপনিষদে, এটাকে বলেছে আত্মা। নেক্সট কোশ্চেন দেখো, the four states of consciousness described in the Upanishads include, এটা হচ্ছে তোমার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়। এই যে আত্মার 4টা স্টেট, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে স্টেপটা প্লাস কোনটা কি। জাগ্রত মানে ওয়াকিং, স্বপ্ন মানে ড্রিমিং, সুষুপ্তি মানে ডিপ স্লিপিং যেটা, আর সুষুপ্তি তুরীয় মানে একদম ব্রহ্মের সাথে মিলেমিশে এক হয়ে যাওয়া। যদি বলে আত্মার হাইয়েস্ট এবং নলেজেবল স্টেট কোনটা, তখন সেটা হবে তুরীয়। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? তুরীয়টা মেজারলেস, ওটাই বল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
তুরীয় ইজ দ্য ফোর্থ স্টেট রিপ্রেজেন্টিং পিওর কনসাসনেস বিয়ন্ড ওয়াকিং, ড্রিমিং অ্যান্ড ডিপ স্লিপ। এগুলো সমস্ত কিছুকে ছাড়িয়ে যায়। এরপরে হচ্ছে দেখো এটা এভাবে আর একটা বলে দিই আমি, এটা সম্পর্কে কোশ্চেন অনেক সময় আসে অনেক ভাবে। দেখো ওয়াকিং মানে হচ্ছে ধরো আমরা, ঠিক আছে, মানে ওয়াকিং মানে হাঁটা, তাহলে আমরা এই জেগে থাকা অবস্থায়, কাজ করা অবস্থায় কিন্তু আমরা আত্মা কি বলি, আমরা কিন্তু প্রকৃতির আমরা এখন কি বলি, প্রকৃতি, টাকা পয়সা আমার, জিনিসগুলো আমার, প্রকৃতির সঙ্গে বেশি সম্পর্ক আমাদের ওয়াকিং স্টেটে। ড্রিমিং স্টেটে দেখবে যে আমাদের যে রিয়েল আত্মাটা, আমাদের আত্মাটা যখন ঘুমায় তখন কিন্তু অত কিছু দেখে না যে আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছুকে কিন্তু সংসারের যে মায়া বা ম্যাটেরিয়াল চিজের যে মায়া সেগুলোকে কিন্তু কাটিয়ে ঘুমায় মানুষ। তাহলে কি হচ্ছে, তখন আত্মাটা ওয়াকিং স্টেটের থেকে ড্রিমিং স্টেটে একটু উন্নত হচ্ছে এবং সে রিয়েলের দিকে যাচ্ছে একটু একটু করে। রিয়েল মানে কোনটা, ব্রহ্ম। এরপর হচ্ছে ডিপ স্লিপ স্টেট। ডিপ স্লিপ স্টেটে কি হয়, আত্মা একেবারে ড্রিমিং এ ঘুমন্ত অবস্থাতেও কিন্তু কেউ মাঝে মাঝে উল্টো পাল্টা দেখবে জগতের কোনো কিছু দেখে, জগতের সাথে তখনও কিছুটা সম্পর্ক থাকে। ডিপ স্লিপ স্টেটে আরো কম হয়ে যায়, জগতের সাথে সম্পর্কটা কমে যায়। আর যখন তুরীয় স্টেটে চলে আসে তখন হচ্ছে একেবারে ব্রহ্ম এবং সেই আত্মা এক হয়ে যায়। তখন হচ্ছে সে নিজেকে আর মানুষের সাথে বা ওই জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দা বেদিক কনসেপ্ট যোগ্য, যেটা যোগ্যটাকে হচ্ছে প্রাইমারি রেফার্স। যোগ্যটা কখন, যোগ্য থেকেও কিন্তু কোশ্চেন এসেছে, বলছে সেলফলেস চ্যারিটি, স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস ফর দ্য কসমিক হারমোনি, নাকি এটা মেডিটেশন প্র্যাকটিস। দেখো এটা বেদে বলেছে, যে কোনো সময় কিন্তু প্রশ্নটা দেখবে কোথায় কি প্রসঙ্গে এসেছে, এখানে বলেছে বেদে, বেদের মতে আমাকে আনসারটা দিতে হবে, তাই এটা হবে স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস ফর কসমিক হারমোনি। নেক্সট কোশ্চেনটা পড়ো। দ্য কনসেপ্ট অফ ক্রিয়েশন ইন দ্য বেদিক টেক্সট, মানে হচ্ছে বেদ টেক্সট, তাহলে এই যে টেক্সটেতে, বেদের গ্রন্থ বা বইয়েতে এই সৃষ্টি সম্পর্কে, ক্রিয়েশন সম্পর্কে, আমাদের জগতের যে সৃষ্টি সম্পর্কে কি বলা আছে, ওখানেতে বলতে চাইছে বেদিক গ্রন্থ মে সৃষ্টি কি अवधारणा मुख्य रूप से किससे संबंधित है, কার সাথে সম্বন্ধিত। দেখো বলছে সৃষ্টিটা হচ্ছে স্পন্টেনাস বার্থ অফ কসমস। কসমস বলতে এখানে ব্রহ্মাণ্ড, কসমস বলতে কোনটার সাথে তুলনা হচ্ছে, কসমসটা কোনটা, ঋতু, একটু আগে বললাম না, ঋতু হচ্ছে কসমস, কসমিক অর্ডার এখানে রয়েছে, এখানে মোরাল অর্ডার রয়েছে, তাহলে এটা হচ্ছে কসমস। ঋতু হবে সত্য, ঋতু হবে কসমস, এগুলো মনে রাখবে। তাহলে যে সৃষ্টিটা কি হয়েছে, স্পন্টেনাস মানে স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজে হয়েছে, কিসের, এটা হচ্ছে কসমসের বার্থ। তার রাইট আনসার হয়ে যাবে এ। বলছে ব্রহ্ম ইন উপনিষদিক ফিলসফি ইজ কনসিডার্ড, তাহলে উপনিষদের মতে ব্রহ্মটাকে কিভাবে বিবেচনা করা হয় বলো। উপনিষদিক দর্শন মে ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ড যা বলবে, বলছে ব্রহ্ম को किस रूप से माना जाता है, তাহলে কি হবে, একদম সুপ্রিম রিয়ালিটি। ওই যে ক্রিয়েট অর গড অ্যাট্রিবিউট অর এরকম কিন্তু না, গুণও কা সাথ সৃজনকর্তা দেবতা এরকম কিছু বলেনি, উপনিষদে কিন্তু এটা বলেছিল সুপ্রিম বলেছিল। নেক্সট কোশ্চেন দেখো, জাগ্রত ইন দ্য কনটেক্সট অফ উপনিষদিক টিচিং রেফার্স টু, দেখ কিভাবে প্রশ্নগুলো আসে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এরকম অনেকবার এসেছে। তাহলে এই জাগ্রতটা কোনটা, আচ্ছা এখানে দেখে দেখে বলো তো, ডিপ স্লিপ স্টেটের সাথে কোনটা হবে, ওয়াকিংটা হবে, আচ্ছা দেখো ওয়াকিং হবে জাগ্রত, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার জাগ্রত, স্বপ্ন হবে কোনটা, স্লিপটা হবে, আর ডিপ স্লিপ স্টেট হবে কোনটা, তারপরের স্টেপটা, হ্যাঁ তারপরের স্টেপটা হবে তুরীয়। ঠিক আছে, এই স্টেপগুলো অবশ্যই মনে রাখবে। আমি ওখানে একটা কোশ্চেন দিয়ে ছেড়ে দিতে পারতাম, বাট এত রকম ভাবে তাহলে কথাটা বোঝা যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। ড্রিম দিদি, তাহলে ওভাবে মনে থেকে যাবে, হ্যাঁ ড্রিম, একদম স্বপ্ন মানে ড্রিম, আর তারপরে হচ্ছে তারপরটা হচ্ছে ডিপ স্লিপ। নেক্সট কোশ্চেন চলো, দা উপনিষদিক থট দা স্বপ্ন স্টেট রেফার্স টু, স্বপ্ন বলতে কোনটা হবে, ড্রিম স্টেট, ড্রিম মানে স্বপ্ন বলে না, শুধু ড্রিম, স্বপ্নটা ভালো করে দেখবে, তাহলে হচ্ছে স্বপ্ন ইজ দা ড্রিম স্টেট হোয়ার দ্য মাইন্ড ক্রিয়েটস এ রিয়েলিটি বেসড অন ইন্টারনাল ইমপ্রেশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়াকিং ওয়ার্ল্ড। এরকম বলে না, হায় আল্লাহ আমি এতক্ষণ ঘুমালাম, আমি কিচ্ছু বুঝতে পারিনি, এত পানি হয়ে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি, এত কিছু হয়ে গেছে, তার মানে কি ঘুমোয়ার অবস্থাতেও কিন্তু সে জগতের সম্পর্কে তার সম্পর্কটা ছিল,
আর যখন ডিপ স্লিপে চলে যায় সে জগতের পরোয়া করে না, সে অন্য কোনো একটা দুনিয়াতে সে ফিল করে সেখানে আছে, সেখানে ঘুরছে, সেখানে যেন অন্য একটা স্টেটে চলে যাচ্ছে সে, একেবারে সেই ব্রহ্মর আগের স্টেপটা হচ্ছে ডিপ স্লিপ স্টেট। বলছে ইন সুষুপ্তি অ্যাকর্ডিং টু উপনিষদ দ্য ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্সেস। তাহলে সুষুপ্তি বলছে অ্যাকর্ডিং টু उपनिषद मते, उपनिषद के अनुसार सुषुप्ति में व्यक्ति का अनुभव करता है। क्या अनुभव होता है? सुषुप्ति व्यक्ति की अनुभव है सेल्फ अवेयरनेस, नो कॉन्शियस एक्सपीरियंस, यूनिटी उइथ द यूनिवर्स। কোনটা হবে? যেটা হচ্ছে তোমার হবে নো কনসাস এক্সপিরিয়েন্স। কেন বলো তো? এর হচ্ছে সুষুপ্তি মানে কি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। যদি বলা হয় এই কনসাসটা কোথায় থাকে, সর্বোচ্চ বেশি থাকে কোথায়? ওয়াকিং এ, ঠিক আছে। তারপরে থাকে জাগ্রত, এটা স্বপ্ন, স্বপ্নতেও কিন্তু কনসাস থাকে। আর নো কনসাস যেখানে হচ্ছে সুষুপ্তি মানে ডিপ স্লিপ স্টেট, সেখানে কনসাসটা জগতে, এখানে কনসাস বলতে কোনটা, জগতের সঙ্গে সেই রিলেশনটা কম হয়ে থাকে। আর ইউনিটি উইথ দ্য ইউনিভার্স মানে একেবারে ইউনিটি হয়ে যায় কখন, তুরীয়তে হয়ে যায়। দেখো এখানে তোমাকে যখন কোশ্চেনটা করবে না, যে কোশ্চেন করবে সে কিন্তু এমন ভাবে অপশন গুলো দেবে, ধরো এখানে আত্মার স্টেট গুলো দিচ্ছে, তার জন্য অন্য ওয়েস্টার্ন ফিলোসফি থেকে কোনো অপশন এখানে বসাবে না, বা অন্য ফিলোসফি থেকেও এখানে অপশন বসাবে না। তোমার এখানে এই 4টা অপশন কে বসিয়ে দিবে, কোনটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো অতএব এখানে কিন্তু একদম ক্লিয়ার নলেজ না থাকলে আনসারটা প্রচুর ভুল হবে। দ্য গোল অফ উপনিষদিক ফিলোসফি ইজ অফেন ডেসক্রাইবড। তাহলে এখানে হচ্ছে উপনিষদিক ফিলোসফিতে গোলটা কি থাকে, সেখানে অ্যাচিভিং ইউনিটি অফ দ্য ব্রহ্ম। আমাদের মেন গোল কি? অ্যাচিভিং অফ দ্য ইউনিটি অফ দ্য ব্রহ্ম। আমরা এমনি কথা বাংলায় যদি বলি, আমরা কি বলি? আমরা নরকে বলছি, স্বর্গে যাব হিন্দুরা বলে, আমরা বলি জান্নাতে যাব, ভালো কিছু করব, আল্লাহ কিরকম দেখবো, বা আমাদের এই দেখার জগতের বাইরে অদেখার জগৎ কি আছে, এইসব সম্পর্কে আমাদের কিউরিওসিটি প্রচুর। তো অ্যাকচুয়ালি যেটা আমাদের লক্ষ্য হচ্ছে অ্যাচিভ করা কি, ব্রহ্মের সাথে ইউনিটি হয়ে গেল। তাহলে এখানে দেখো সিলেবাসটা আছে, এখানে আছে সিলেবাসে দেখো ঋত সম্পর্কে কোশ্চেন আছে, যজ্ঞ সম্পর্ক রয়েছে, ক্রিয়েশন সম্পর্কে রয়েছে, আত্মা সম্পর্কে, ব্রহ্ম, সেন্স অফ কনসাসনেস, তাহলে এই স্টেট অফ কনসাসনেস। এখানে প্রশ্নটা দেখো কনসাসনেস এর স্টেট, কনসাসনেস কোনটা? মন বা আমাদের আত্মা, আত্মা তো কনসাসনেস থাকে, আমরা তো কনসাস থাকি না। এখানে বলছে এই যে কনসাসনেস এর এগুলো অবস্থা কোনগুলো, কোথায় কোনখানে কনসাসনেসটা বেশি থাকে, কোথায় কম থাকে। যদি এখানে প্রশ্ন করি এখানে কোন স্টেটে কনসাসনেস সব থেকে বেশি থাকে? তুরীয়। কি বলবো আমি, পুরো উল্টো বুঝলে। অবস্থা বেশি থাকবে দিদি। কনসাসনেস মানে হচ্ছে চেতনা, জগৎ সম্পর্কে চেতনা, জগতের সঙ্গে সম্পর্কটা জগতে এখানে বেশি থাকে, স্বপ্নতে তার থেকে কমে যায়, সুষুপ্তিতে তার থেকেও কমে যায়, আর এখানে এসে একবার আনকনসাস হয়ে যায়। এটা নো কনসাস হলে এটা আনকনসাস হবে, সব থেকে বেশি কনসাস থাকে এখানে, ঠিক আছে। তাহলে এখানে এইটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে পড়ানো হয়ে গেল। নেক্সট চলো দেখি চারবাক দর্শন সম্পর্কে। চারবাক দর্শনটা কিন্তু প্রায় 5-10 মিনিট একদম ফটাফট পড়ে ফেলবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই একদম এক্সপার্ট জানি চারবাক দর্শনে, কোশ্চেন পড়ার সাথে সাথে আনসার ফটাফট দিতে পারো। এখানে কি কি দেখো, চারবাক দর্শনে কি কি টপিক গুলো আছে এগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, চারবাক দর্শনে কি কি টপিক রয়েছে, মেন কথা হচ্ছে এই সিলেবাসের সাথে সাথে কিন্তু তোমাদের 2% প্রিপারেশন হয়ে যাবে শুধু সিলেবাসটা পড়লেই। চারবাকদের মধ্যে প্রত্যক্ষ পারসেপশন অনলি প্রমাণ, এটা কিন্তু একটা কোশ্চেন, হাজারো বার এসেছে কোশ্চেনটা। ক্রিটিক অফ অনুমান, অনুমানকে তারা এবং শব্দকে তারা ক্রিটিক করেছে, মানে না। এখানে কিন্তু 2-3টে কোশ্চেন রয়েছে, এটা একটা কোশ্চেন, এখানে দুটো, এখানে 3টে কোশ্চেন লুকিয়ে আছে, মোট 4টা কোশ্চেন পড়ে ফেললাম এক্ষুনি। এবারে কনসাসনেস অ্যাজ এপি ফেনোমেনন, তাহলে এপি ফেনোমেনন তত্ত্বটা কাদের? সেটা চারবাকদের, এখানেও একটা কোশ্চেন পড়ে ফেললাম। তাহলে এখানে কিন্তু সিলেবাস থেকে আমরা কটা কোশ্চেন রেডি করলাম? 4টা কোশ্চেন। এবারে চলো ভিতরে গিয়ে দেখি। According to Charbak, প্রত্যক্ষ is এর হবে অনলি রিলায়েবল সোর্স অফ নলেজ, সেন্সরি ফর্ম অফ নলেজ, নাকি ইনফারেন্সিয়াল রিজনিং মোর দ্যান অনামিতাভ আর অনামিতাভ? কি হবে? এটা হচ্ছে অনলি রিলায়েবল সোর্স অফ নলেজ কোনটা? প্রত্যক্ষ। এদের মধ্যে প্রত্যক্ষই হলো একমাত্র রিলায়েবল, বিশ্বাসযোগ্য। কিন্তু আমি হয়তো তোমাকে কোনো কিছু বললাম,
সেটা তোমাকে বিশ্বাস না হতে পারে। ধরো আমি এই সিলেবাসটা সম্পর্কে তোমাদেরকে মুখে বলছিলাম যে এরকম এরকম করে রেখেছি, এই তোমার এই 12টা ইউনিট দেখেছি, 13টা ইউনিট দেখেছি, প্র্যাকটিসের দেখেছি, এই রিলিজিয়ন ফিলোসফিটা নিয়ে তোমরা টেনশন করছিলে, এগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি কোশ্চেনে রেখেছি, এগুলো তোমাকে গল্পই শোনাচ্ছিলাম। বাট তোমার বিশ্বাস, চারবাকরা বলছে এটা তুমি বিশ্বাস কেন করবে, যে এখন তুমি আমাকে দেখালে এটা আমি বিশ্বাস করবো, এটা কেন? চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ইন চারবাক থট অনুমান মানে ইনফারেন্স যেটা ইজ, দেখো এখানে কিন্তু এটা মনে রাখবে যে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ আমরা কিন্তু এরকম বলি। ইভেন এই কথাগুলো কিন্তু ওইভাবে চলেও আছে, তবে এর ইংরেজিগুলো অবশ্যই মনে রাখবে। এমন এমন সময় কোশ্চেন আসে যে উপমানের ইংলিশটা কি, উপমানের ইংলিশটা তুমি না জানলে আনসার দিতে পারবে না। কম্পারিজন দিদি। তো এরকম ভাবে কিন্তু ওই 6টা অনুমানেরই ইংলিশ গুলো মনে রাখবে। চারবাক থট অনুমানটা বলছে ইন কনসিডার, অনুমানটা তাদের মধ্যে কি বলছে, এ ট্রাস্ট ওর দি সোর্স অফ নলেজ, মানে এই জ্ঞানটাকে বিশ্বাসযোগ্য, বলছে জ্ঞান কা এক বিশ্ব মানে বিশ্বাসের আর কি স্রোত, বিশ্বাসের স্রোত জ্ঞানটা কি, নাকি এটা হচ্ছে অ্যান আনরিলায়েবল অ্যান্ড ইরোনোয়াস মেথড। অনুমানটাকে বলছে এটা ইরোনোয়াস মেথড, নেসেসারি ফর দ্য সায়েন্টিফিক রিজনিং, সায়েন্টিফিক রিজনের জন্য অনুমান, দেখো অনুমান তো অনুমানই হয়, তাহলে এটা হচ্ছে না। এখানে ট্রাস্ট ওর্থি সোর্স অফ নলেজ, এরা ট্রাস্ট ওর্থি বলবে না, ওদের মধ্যে ট্রাস্ট ওর্থি কোনটা, বিশ্বাসযোগ্য জ্ঞান কোনটা, অনলি প্রত্যক্ষ চোখে দেখবো সেটা। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, চারবাকদের মতে, চারবাকদেরকে যদি বলা হয় যে এই যে ধরো আমার এই বইটা লিখেছি নতুন, আমার বইটা দিয়ে একটু বলে দিব যে এই বইটা আমি দিলাম, যে আমার বই আমি লিখেছি, দেখো তুমি পড়ো, ঠিক আছে, বিপিএসসি সম্পর্কে বইটা লিখেছি, তাহলে চারবাকরা বইটা পড়লো, কোন একজন চারবাক বইটা পড়লো, আর আর আমি বললাম যে কি বলবো, আমার হাতের মধ্যে একটা কেটে যে দাগ হয়ে গেছে, তো আমি চারবাককে বললাম যে তুমি আমার গায়ে হাতটা দিয়ে দেখো, এখানে আমার হাতটা কেটে গেছে। তো এখানে চারবাকদের মতে আমার বইটা পড়বে, চোখে দেখবে বইটা, যে হ্যাঁ সত্যি মুন্না লিখেছে এটা, বইটা পড়বে, বইয়ের নলেজটা করবে। আর এখানে আমার হাতটা কেটে গেছে দেখাবো, এটা কেটে গেছে এটা দেখবে, প্লাস ও ছুঁয়ে দেখবে, আমার হাতটা ছুঁয়েও দেখবে সে, তাহলে এখানে কোন নলেজটা ওদের কাছে ইম্পর্টেন্স হবে বেশি এই দুটোর মধ্যে? পারসেপশন, আর বিশেষ করে ইন্দ্রিয় পারসেপশন। একদম, মানে আমার বইটা তো পড়বে, ওই যে বইয়ের জ্ঞানটা পড়ে, হ্যাঁ ওটা চোখে দেখে পড়ছি ঠিক আছে, বাট ওই যে বইটা লিখেছো ওটা তুমি যে সত্যি লিখেছো তার কি গ্যারান্টি আছে? চারবাকরা এটা বলবে তুমি বইটা লিখেছো ঠিক আছে, তোমার বইটা যে সত্যি বলছো তার কি মানে আছে? এখানে হচ্ছে তুমি হাতটা কেটে গেছে আমি ছুঁয়ে, চলে যাচ্ছে, হ্যাঁ কিন্তু হাত কাটা চোখে দেখতে পাচ্ছি স্বচক্ষে, আর আমি ছুঁয়েও দেখছি, ছোঁয়া কথাটা যখন চলে আসবে আরো বেশি ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে। তো অতএব অনেক সময় চোখে দেখাও আমাদের ভুল হয়, কিন্তু ছুঁয়ে যাচ্ছে মানে ওটা আগে হবে, তাহলে চারবারা ওটা স্বীকার করবে। এটা কিন্তু একটা কোশ্চেনে পড়েছিল প্রিভিয়াস ইয়ারে, নেট না সেটা কোথাকারে বলতে পারবো না, কারণ আমি পরীক্ষার আগে প্রচুর কোশ্চেন সলভ করেছি, এই কোশ্চেনটা আমি কোথাও পেয়েছিলাম, আনসারটা কিন্তু ওই স্পর্শটা নিয়েছিল। তাহলে এটা কোনটা হবে, বলছে আনরিলায়েবল অ্যান্ড ইরোনোয়াস মেথড, বলছে এগুলো অবিশ্বাস্যই এবং ত্রুটিপূর্ণ বিধি বা মেথড, এগুলোকে বিশ্বাস করার কোনো দরকার নেই, এগুলো অনুমানকে বিশ্বাস করা মানে আগুনে ঝাঁপ দেওয়া, লাভ দেওয়া, এই কথাগুলো বলে চারবাকরা। যে ফর চারবাক দা টার্ম প্রমাণ রেফার্স টু, প্রমাণটাকে কি বলবো, যে চারবাক के अनुसार প্রমাণ শব্দ का अर्थ क्या है, প্রমাণের অর্থ কি, বলছে মিনস অফ অ্যাকুয়ারিং ওয়েলথ, মানে নলেজ, না স্পিরিচুয়াল প্র্যাকটিস, ভ্যালিড মিনস অফ নলেজ। নেক্সট কোশ্চেন চলো, চারবাক রিজেক্ট শব্দ ভার্বাল টেস্টিমনি, দেখো এর ইংলিশ ভার্বাল টেস্টিমনি অ্যাজ এ প্রমাণ, এটাকে প্রমাণ হিসেবে রিজেক্ট করেছে। হোয়াই, তারা কেন রিজেক্ট করেছে? ইট ইজ বিলিভড টু কাম ফ্রম আনরিলায়েবল সোর্স, বলছে এটা অবিশ্বাসীয়, বা যে লিখেছে তার সেই সোর্সটা থেকে আমি পড়েছি সেটা বিশ্বাস করা যায় না, এটা এই জন্য, নাকি অপশন বি ইট ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড, বলছে এটা নিজে থেকে আমি একেবারে স্বতন্ত্রভাবে আমি ভেরিফাই করতে পারছি না তার জন্য বিশ্বাস করছে না, নাকি ওয়ার্ডস ডু নট কনভে ট্রুথ, শব্দ সবসময় সত্যি আমাদেরকে না বলতে পারে তার জন্য তা আমরা মানবো না। কি হবে, সবগুলোই, এই সবগুলো কারণের জন্যই সে চারবাকরা কিন্তু শব্দকে প্রমাণ হিসেবে আনে না। তারপরে চারবাক ক্রিটিক ভার্বাল টেস্টিমনি ফর ইটস রিলায়েন্স অন সেকেন্ড হ্যান্ড সোর্স, এটাকে বলে ওরা। তারপর যে ইট ল্যাক অফ ভেরিফিয়েবিলিটি, ভেরিফিয়েবিলিটি কি করে, এটা ল্যাক থাকে, এবং ল্যাক মানে অভাব, মানে ভেরিফিয়েবিলিটি মানে কি হচ্ছে যাচাইযোগ্যটা এটা কম হয়, এবং কনসিডারিং ইট অ্যান আনরিলায়েবল, তাহলে যেখানে আমি যাচাই করতে পারি না ঠিক করে
সেটাকে কি করব, আনরিলায়েবল প্রমাণ বলবো, অবিশ্বাস করব সেটাকে আমি। নেক্সট কোয়েশ্চেন, যে চারবাক ভিউজ কনসাসনেস, চারবাক মতে চেতনাটা কি হবে, বলছে এটা হচ্ছে সেপারেট স্পিরিচুয়াল এন্টিটি, এপিফেনোমেনন অফ দ্য বডি, মানে শরীরকে এক উপঘটনা, মানে শরীর, বলছে এই যে চেতনাটা, এটা বলছে দেহেরই একটা পার্ট, মানে দেহ আর চেতনা সবই একই, আলাদা বলে কোনো কিছু নেই। এক্ষুনি যেখানে বলালাম না কোশ্চেনটা, যে কোথায় বলো তো, উপরে দিয়ে এটা চারবাকদের প্রত্যক্ষ সম্পর্কে হলো, অনুমান সম্পর্কে আমাদের প্রশ্ন রেখেছি, শব্দ সম্পর্কেও প্রশ্ন রেখেছি, কনসাসনেস অ্যাজ এপিফেনোমেনন, এপিফেনোমেনন কি এটা সম্পর্ক কোশ্চেন আছে। প্রত্যেকটা টপিক ধরে ধরে এভাবে কোশ্চেন কিন্তু আছে, পেয়ে যাবে। এরপরে দেখো এপিফেনোমেনন মানে দেখিয়ে দিলাম, দেখো শরীর কা এক উপঘটনা হয়, হচ্ছে চারবাক কনসিডার্স কনসাসনেস অ্যাজ এরাইজ ফ্রম মেটেরিয়াল, বলছে এই যে কনসাসনেসটা মেটেরিয়াল থেকে আসে, কিভাবে আসে মেটেরিয়াল থেকে, বলছে চুন পান খয়ের সব চিবাচ্ছিস, ওদের মধ্যে তো কারো মধ্যেই তো লাল রংটা নেই, বাট চিবিয়ে তাদের মধ্যে তো একটা লাল রং চলে আসছে। তাহলে ঠিক সেরকম ভাবে আমাদের জগতে যে জড় চারটা ভূত, এই চারটা ভূতকে মিলিয়েই আমাদের আত্মাটা বা সোলটা, আমাদের দেহর সাথে যে মনটা, সমস্ত কিছু হয়েছে, আলাদা করে কোনো কিছু স্বীকার করার কোনো কিছু দরকার নেই। তার জন্য এটাকে বলেছে, তাহলে এই যে মেটেরিয়াল সম্পর্কিত বা বডি সম্পর্কিত তাদের এই যে তত্ত্বটা কি, এপিফেনোমেনন অফ দ্য বডি। ইন চারবাক ফিলোসফি ম্যাটার, চারবাক মতে ম্যাটারটা কি হবে, ম্যাটারটা বলছে দা ফাউন্ডেশন অফ অল এক্সিস্টেন্স। চারবাকদের মতে কি ওটা তো দেখো একটা জিনিস, ওদেরকে মেটেরিয়ালিজম বলা হয়, জড়কে ফান্ডামেন্টাল বলেছেন। একদম ফান্ডামেন্টাল হচ্ছে জড়, ম্যাটার থেকে জগতের সমস্ত কিছু তৈরি হয়েছে এবং ওটাই হচ্ছে সর্বসর্বা। তার জন্য এটা কি হবে, দ্য ফাউন্ডেশন অফ অল এক্সিস্টেন্স, সমস্ত কিছুর অস্তিত্বের মূল শুরুয়াতটা কি, ম্যাটার, জড়, এবং সেটা থেকেই তৈরি হয়েছে। ফিজিক্যাল যেটা বডি, যদি বলে বডি এবং মন দুটোর মধ্যে কোনটাকে বেশি চারবারা গুরুত্ব দিবে, আত্মা, সেটাকে বলবে বডিটা। বলছে বডি এবং আত্মাটা ধরে একই, আলাদা করে অন্য কোনো কিছু নেই, তো আলাদা করে অন্য কিছু স্বীকার করার দরকারই নেই। চারবাকস ক্রিটিক অফ ইনফারেন্স প্রাইমারিলি ফোকাস অন, বলছে ক্রিটিক করেছে চারবাকস, ক্রিটিক অফ ইনফারেন্স প্রাইমারিলি ফোকাস অন, কিসের জন্য ও ক্রিটিক করেছে, ইনফারেন্সকে, প্রাইমারিলি কথাটা বলেছে, বলছে ইটস আনরিলায়েবিলিটি ডিউ টু আনসিন প্রেমিস, নাকি ইট কমপ্লেক্স মেথোডোলজি, অ্যাপ্লিকেশন অফ স্পিরিচুয়াল মেথডস, এগুলো তো হবেই না, একবার পরিষ্কার বলে দিয়েছি দেখো উপরটা, যে আনদেখে পূর্বানুহ কে কারণ ইসকি অবিশ্বাসীয়, মানে অ্যাকচুয়ালি হিন্দি থেকে ইংলিশটা আমাদের জন্য সহজ হবে, আনসিন প্রেমিস, মানে যেটা আমরা চোখে দেখিনি সেটা আনরিলায়েবলি হবে, আর যেটা অনুমান ওটা তো টোটালি তো আমরা অদেখা জিনিসকেই অনুমান করে দিই না। এবারে দেখো, এবারে কেউ যদি আমার মায়ের রান্না খেয়ে বলে যে আমার মায়ের রান্না ভালো, তখন যদি ভাবে ওর মা যখন রান্না করেছে তাহলে বেটি মুন্নাও ভালো রান্না করতে পারে, এটা কি সত্য হবে বলো? এটা অনুমান হয়ে যাবে, সত্য কিভাবে হবে, বেটি রান্না নাও করতে পারে, তো রান্না নাও করতে পারে। তাহলে এই জন্যই বলছে, তাহলে এটা কিন্তু একদম অনুমান হয়ে যাবে, আর আমার ক্ষেত্রে তো একবারে ডাহা মিথ্যা হয়ে যাবে। তাহলে চারবাক ফিলোসফি হোল্ড দ্যাট ডেথ সিগনিফাইস, ডেথটাকে কি বলবে, এটা কি লিবারেশন ফ্রম দ্য সাইকেল অফ রিবার্থ, মানে এই যে রিবার্থ হচ্ছে তার সাইকেলটার থেকে মুক্তি, নাকি ওরা কোন কথাটা কিন্তু ইউজ করে চারবাকরা, হোল্ড কথাটা বলেছে না, এন্ড অফ কনসাসনেস অফ কনসাসনেস, দেহের মৃত্যু মানে সমস্ত কিছুর মৃত্যুর এবং আমাদের ওতেই মুক্তি হয়ে যায়। তাহলে এখানে কিন্তু ওই রিবার্থ সাইকেল, হয়তো তো অনেকে বলতে পারে যে লিবারেশন হচ্ছে সাইকেল থেকে মুক্তি হয়ে যায়, এরা সাইকেল রিবার্থ এইসব কোনো কিছুর পরোয়া করে না, অতএব এই অপশন গুলো দেখবোই না ওদের সাথে। এটা তাহলে কি হবে, এন্ড অফ কনসাসনেস এন্ড এক্সিস্টেন্স, চেতনার অস্তিত্ব কা अंत हो जाएगा। এরপরে দেখো শব্দ অ্যাজ এ প্রমাণ ইজ রিজেক্টেড বাই চারবাক, একটু অন্যভাবে কোশ্চেনটা এসছে, যে ইনরিলায়েবিলিটি প্রোভাইড সেন্সরি এভিডেন্স, সেন্সরি এভিডেন্স দ্বারা আমরা কিন্তু, মানে সেন্সরি এভিডেন্স মানে কি, শব্দটা ধরো আমরা কিন্তু ওইভাবে সেন্সরি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারছি না। ইন্ডিপেন্ডেন্স অন ফলোড অথরিজ, এরপর হচ্ছে ইটস বেসিস অন রিলিজিয়াস টেক্সট, এই এরকম অনেক কিছু হতে পারে, শব্দটা রিলিজিয়াস টেক্সট হতে পারে, কেউ হয়তো বলেছে কথাটা, আমি ধর আমি তোমাকে কোনো কিছু একটা বললাম, আমি কারো কাছে শুনেছি তোমাকে বলে দিলাম, সেরকম হতে পারে। তো এই জন্য এগুলো কিন্তু সমস্ত কিছু কারণ আসতে পারে, তাই শব্দটাকে সে প্রমাণ হিসেবে মানছে না। তাদের মধ্যে একটাই হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্য, হ্যাঁ কিন্তু ও বলতে চাইছে বিশ্বাসযোগ্য, যে ও যে বিশ্বাসযোগ্য সেটা আমি কি করে জানবো, তুমি বলে দিলে বিশ্বাসযোগ্য ব্যক্তি,
আমি সেটা যে অনুমানের উপর হ্যাঁ নির্ভরশীল, ওইটা, তাহলে অনুমানটা, অনুমানের উপর। আর অনুমানই তো নিজেই কারণ প্রমাণ না, তাহলে আবার ওর উপর ভিত্তি করে অন্য অনুমান তো প্রমাণকে প্রমাণ মানবো নয়। কেন? হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু চারবাগ রিলিজিয়াস ডক্ট্রিন, এই যে চারবাগরা ধর্ম সম্পর্কে কি বলেছে? বলছে নেসেসারি, ধর্মকে কি নেসেসারি বলেছে? ওরা ধর্ম করা করে না। আচ্ছা বলো তো, ওই চারটা পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এখানে কোন দুটো পুরুষার্থ চারবাগরা স্বীকার অর্থ করবে? আর কামকে মানছে, হুম, তাদের অর্থ মধ্যে, আর কামকে মানছে, আচ্ছা কাম আর অর্থ হচ্ছে গৌণ, আচ্ছা, কাম হচ্ছে মুখ্য আর অর্থ হচ্ছে গৌণ। এদের মুখ্য। মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে হচ্ছে দৈহিক সুখ, কামনা বা কামটা, ওই দৈহিক সুখটা হচ্ছে সর্বোচ্চ। তোমরা যতদিনে বাঁচবে তোমরা কিন্তু দৈহিক সুখ ভোগ করে নাও, আর দৈহিক সুখ ভোগ করার জন্য আমাদের লাগবে কি? টাকা। তার জন্য তোমরা টাকা অর্জন করো, অর্থটা নাও। আর যদি সৎ উপায়ে না পাচ্ছ, নাও, লোকের কাছে ধার নাও, দিয়ে খেয়ে মরে মরে গেলে সব কিছু শান্তি, আর কিছুই নাই। চারবাগদের এটাই হচ্ছে মত, তা হচ্ছে বেসড অন দ্য আনসাপোর্টেড বিলিফ। অ্যাকর্ডিং টু চারবাগ, এর বলছে এগুলো এগুলো বিশ্বাস করার কোনো কিছু নাই। কিসের উপর বিশ্বাস করবে? এই ধর্ম টর্ম কোনো কিছু নেই, তার জন্য হবে বেসড অন দ্য আনসাপোর্টেড বিলিফ। নেক্সট কোশ্চেন দেখো, চারবাগ অ্যাসার্টস দ্যাট দ্য পারপাস অফ লাইফ, লাইফের উদ্দেশ্যটা কি চারবাগদের মতে? বলছে পারসুইট অফ ওয়ার্ল্ডলি প্রেসার, মানে জগতের যত কিছু প্রেসার, এই প্লেজার আছে, সুখ আছে, সেগুলো তুমি ভোগ করে না। বলছে আধ্যাত্মিক মুক্তির কথা বলে না, বলে না। পরলোকের কথা বলে না। ভৌতিক সুখের কথা বলে। ভৌতিক সুখ কোনটা? সেটা হচ্ছে বি ওয়ার্ল্ডলি প্লেজার। নেক্সট হচ্ছে তোমার চারবাগ লিবারেশন মোক্ষ, মানে চারবাগরা লিবারেশন বা মোক্ষ বলতে কি বলেছে? অ্যান্ড ইলিউশারি, বলছে এটা একটা ইলিউশারি কনসেপ্ট। মোক্ষ মোক্ষ ফোক্ষ আবার কি? মরে গেলেই তো চলে গেল, এটাকে আলাদা করে স্বীকার করার কিচ্ছু নেই। তার জন্য এটা হয়ে যাবে, এদের মতে লিবারেশন এই কনসেপ্টটাই হচ্ছে বলছে ইলিউশারি কনসেপ্ট। নেক্সট কোশ্চেন, চারবাগ ভিউজ রিচুয়ালস অ্যাজ, এদের মতে রিচুয়াল গুলো কোনটা? বলছে এটা হচ্ছে ফিউটাইল অ্যান্ড এটা হচ্ছে ডিসেপটিভ, ব্যর্থ, এবং এটা হচ্ছে ধোকেবাজ লোকেদের কথা। এই সব রিচুয়াল ফিচুয়াল আবার কি? এগুলো হচ্ছে ব্রাহ্মণরা নিজেদের সুবিধার জন্য, অর্থলোভী লোকগুলো নিজেদের সুবিধার জন্য এগুলো বানিয়ে নিয়েছে, কোনো কিছুর এগুলো মূল্য নেই। খণ্ডন করতে বলেছিল, দিদি রাজাকে ধ্বংস করতে বলেছিল। হচ্ছে নেক্সট কোশ্চেন দেখো, চারবাগ ফিলোসফি সামটাইমস টার্ম, চারবাগ ফিলোসফি ওটাকে আমরা কি করি? এম্পিরিক্যাল মনিজম, ইন্ডিয়ান মেটেরিয়ালিজম, আমরা ভারতীয় কিন্তু জড়বাদী বা ভৌতিকবাদী বলে থাকি আমরা। অনুমান হচ্ছে তোমার অ্যানাদার, বলছে অনুমান ইন আদার স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ কনসিডার, অনুমানটাকে কি বলা হয় অন্য ফিলোসফিতে? বলছে ইকুইভ্যালেন্ট টু প্রত্যক্ষ, ভ্যালিড সোর্স অফ নলেজ। একদম, মানে ভ্যালিড সোর্স অফ নলেজ। অনেক দর্শনে মানে চারবাগরা বাদ দিয়ে বাকি সব দর্শন কিন্তু অনুমানকে ভ্যালিড সোর্স অফ নলেজ হিসেবে মানে। চারবাগদের মতে ভ্যালিড সোর্স অফ নলেজ হলো অনলি পারসেপশন, প্রত্যক্ষ। এরপর নেক্সট কোশ্চেন, দ্য চারবাগ ভিউজ অফ কনসাসনেস ক্লেমস দ্যাট, আচ্ছা আমি যে কথা বলছি আমার কোনো ওয়ার্ড তোমাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে? না দিদি, কোনো অসুবিধা হচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন, চারবাগ ভিউ কনসাসনেস ক্লেমস টু, এটা হচ্ছে ডিপেন্ড অন দ্য ফিজিক্যাল বডি, ম্যাটেরিয়াল ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীন, এরকম না, মেটেরিয়াল ছাড়া থাকতে পারে না। দেহের উপরে নির্ভর করছে। হ্যাঁ, এটা হবে ফিজিক্যাল বডি। নেক্সট কোশ্চেন, বাকিরা ক্লাসে আছে না, শুনছো? ঠিক আছে, কোনো অসুবিধা না। চারবাগ ক্রিটিক শব্দ অন গ্রাউন্ডস দ্যাট, ক্রিটিক করেছে কিভাবে? যে ইট প্রমোটস সুপারস্টিশন, ইট আনভেরিয়েবল ভেরিফিয়েবল, আর এটা যে ইট লিডস টু ফলস বিলিভস, এগুলো সবগুলো যাচ্ছে কারণ এই কারণে ক্রিটিক করছে। যাচাইযোগ্য নয়। এগুলো হচ্ছে তোমার এই একটাই কোয়েশ্চেন কত রকম ভাবে অপশন চেঞ্জ করে আসতে পারে দিয়ে দিয়েছে। মানে আমার যেটা মনে হয় এই বইটা যে কমপ্লিট করবে একদম ইমানদারির সাথে, ভালো করে পড়বে, তার নেট বলো আর সেট বলো আর বিপিএসসি বলো, তার প্রিপারেশন প্রায় হয়েই যাবে। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু চারবাগ নলেজ ইজ ভ্যালিড অনলি ইফ ইট ইজ, কিসে কেন ভ্যালু বলেছে? বলছে বেসড অন দ্য ডিরেক্ট পারসেপশন। এই যে নলেজটা হয়ে থাকে চারবাগ মতে, নলেজ ইজ ভ্যালিড, মানে ভ্যালিড তখনই বলবো কোনটাকে, যেটা প্রত্যক্ষের উপর নির্ভর করে হবে। নেক্সট কোশ্চেন, মেটেরিয়ালিস্ট অ্যাপ্রোচ অফ চারবাগ এমপ্লাইজ দ্যাট, মেটেরিয়ালিস্ট অ্যাপ্রোচটা কি? বলছে দ্য সোল এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য বডি, বডিকে বাদ দিয়ে সোল থাকে? থাকে না। অনলি ফিজিক্যাল ম্যাটার এক্সিস্ট আর কনসাসনেস ইজ দ্য বাই প্রোডাক্ট,
মানে এরা হচ্ছে বলছে যে ম্যাটারটা থাকে কনসাসনেসটা অটোমেটিক চলে এসছে। আচ্ছা, 4 ভাগ দর্শন হয়ে গেল কমপ্লিট। এরপরে চলো জৈন দর্শন, ফটাফট করে শেষ করি, 1 ঘন্টার মধ্যে মোটামুটি 3টে দর্শনকে সেরে ফেলতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা আছো তো? হ্যাঁ দিদি আছে। হুম, ঠিক আছে। বলছে ইন জৈন ফিলসফি সৎ রেফার্স টু, সৎ করতে দেখো, সৎ দ্রব্য, গুণ, পর্যায়, জীব, অজীব, অনেকান্তবাদ, স্যাতবাদ, নয়বাদ, থিওরি অফ নলেজ, সমস্ত কিছু সম্পর্কে কোশ্চেন এখানে পাবে। যে ইন জৈন ফিলসফি সৎটাকে কি বলেছে? সৎ সৎ বলতে বলতে হুইচ হতে এক্সিস্ট, পারে যেটা অস্তিত্ব যার রয়েছে। আংশিক সত্য। হুম, অস্তিত্ব যা রয়েছে। বলছে সৎ রেফার্স টু হুইচ এক্সিস্ট হ্যাজ 3 ক্যারেক্টারিস্টিক্স। অরিজিনেশন, সৎ মানে কি যার উৎপত্তি হবে, ধ্বংস হবে, এবং কি অরিজিনেশন রয়েছে, ডিস্ট্রাকশন রয়েছে, এবং পার্মানেন্স রয়েছে, স্থিতিত্ব রয়েছে, 3টে রয়েছে যার, তাকে বলবো আমরা সৎ। নেক্সট কোশ্চেন দেখো, দ্রব্য ইন জৈনিজম সিগনিফাইজ। দ্রব্য বলতে কি বলেছে? বলছে এ সাবস্টেন্স দ্যাট ইজ indestructible and permanent. দ্রব্য in Jainism is an indestructible eternal substance that both, বলছে দ্রব্যটা কত রকম হতে পারে, জীব এবং অজীব দুটোই হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, ইন জৈন মেটাফিজিক্স জীব কি, জীবের আবার অজীব কি, অজীব কত প্রকারে রয়েছে, এরকম সেই একটা একদম পুরো ছক আছে, দেখবে পুরো ছকে একদম পড়তে হবে, মনে হয় বাংলা ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি। জীব হচ্ছে 2 টাইপের হবে, একটা হচ্ছে মুক্ত জীব, একটা বদ্ধ জীব। অজীব, রস আর স্তবর জীব। অজীব আবার হবে তোমার প্রথমে হচ্ছে 4 ধরনের, হচ্ছে ধর্ম, অধর্ম, আকাশ, পুদ্গল। এর পুদ্গল কত, হ্যাঁ, আকাশ আর পুদ্গল। এর পুদ্গল কি, ধর্ম কি, অধর্ম কি, আকাশ কি, এগুলো সম্পর্কে ডিটেলস সব জানতে হবে, সমস্ত কিছু সম্পর্কে কোশ্চেন পেয়ে যাবে এখন। বলছে ইন জৈন মেটাফিজিক্স, আবার এই নলেজটা, জৈনদের যে থিওরি অফ নলেজটা সম্পর্কে মতি, শ্রুতি, অবধি, মনে পড়ছে কেবল গান, এই যে 5টা স্টেপ মনে রাখবে। মতি মানে কি? মতি মানে প্রত্যক্ষ আর অনুমান, প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা যেগুলো পাই সেটা হচ্ছে মতি। শ্রুতি মানে কি? শব্দ থেকে যে গানটা হয় সেটা হচ্ছে শ্রুতি। অবধি মানে হচ্ছে দূরে যে গানটা হচ্ছে সেটা হচ্ছে অবধি। মনোপর্যায় মানে কি হলো টেলিপ্যাথি, যেটা মানে তুমি একটা ভাবছো, আমি এখনো মনে মনে ভাবছি যে আমার অনেক সময় হয়েছে, জানি না এটা সম্ভব হয়েছে কিনা, যে আজকে রান্না বৌদি কি যে খাবার টিফিনে দেবে, খুব মাছ খেতে ইচ্ছা করছে, দেখছি সেদিনই মাছ দিচ্ছে, তাহলে কি টেলিপ্যাথি হয়ে গেল, বুঝতে পারলো? বা এটাও হতে পারে তুমি যেটা ভাবছো তোমার মা ওই মুহূর্তে তোমাকে ভাবছে, তাহলে এটা টেলিপ্যাথি, ওটা হচ্ছে মনোপর্যায়। তারপরে কেবল গান হচ্ছে সর্বোচ্চ অ্যান্ড হায়েস্ট নলেজ, এটা হচ্ছে কেবল গান যার হয়ে যায় সে মোক্ষ বা মুক্তি হয়ে যায়। তাহলে এই যে স্টেপটা, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, সেটা থেকে কোশ্চেনে আসে। আচ্ছা, কোথা থেকে কি বলতে গেলাম, কোথাও উল্টো পাল্টা এক কথা পড়ে ফেললাম। এটা হয়ে গেল না? ইন জৈন মেটাফিজিক্স গুণ রেফার্স টু, গুণটা কি জৈন মতে? যে দ্রব্য গুণ কর্ম, সৎ দ্রব্য গুণ পর্যায়, এগুলো এই একটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এটা গুণ হলো তোমার কি কোয়ালিটি, তাহলে যে কোয়ালিটিস ইনহারেন্ট ইন সাবস্টেন্স, যেটা জন্মগত ভাবে কি থাকে, দ্রব্যের সঙ্গে থাকে। বলছে আলটিমেট রিয়েলিটি দা কোয়ালিটিস ইনহারেন্ট ইন এ সাবস্টেন্স, না সোলস জার্নি, এটা হবে তোমার ইয়ে সাবস্টেন্সের মধ্যে গুণটা থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা জ্ঞানটা কি হবে বলো, যে দ্রব্য না গুণ? নাই মতে বলো তো, নাই ফিলোসফির মতে জ্ঞানটাকে আমরা কি বলবো, কি জ্ঞানটা আসলে? জ্ঞানটা হলো আত্মার গুণ। জ্ঞানটা গুণ হবে, দ্বিতীয় তো আত্মার আত্মার গুণ। গুণ, আত্মার গুণ। মনে রাখবে, এটা কোশ্চেনে এসেছিল কোনো একটা কোশ্চেন। প্রত্যক্ষ ইন জৈন ফিলোসফি ইজ বেস্ট ডেসক্রাইব। প্রত্যক্ষ ইন জৈন ফিলোসফি, জৈন ফিলোসফিতে প্রত্যক্ষটা কোনটা হবে? বলছে ইটারনাল নেচার অফ দ্য সোল, সোলের যে আত্মার একদম শাশ্বত যে প্রকৃতি সেটা, নাকি চেঞ্জিং মোডস অফ দ্য সাবস্টেন্স, না মেটেরিয়াল ফর্ম অফ কর্ম, কোনটা হবে? আচ্ছা, কোশ্চেন আমি উল্টো পাল্টা পড়ছি। পর্যায়, গুণ নয়, এটা পর্যায়টা হবে, দেখো গুণটা হচ্ছে স্থায়ী, যেটা দ্রব্যের মধ্যে থাকে, আর পর্যায় মানে হচ্ছে পরিবর্তন হয়, পর্যায়টা পরিবর্তন হয়, এটা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে চেঞ্জিং মোডস অফ সাবস্টেন্সের যে চেঞ্জিং মোড সেটাকে বলে থাকে পর্যায়। নেক্সট কোশ্চেন, জীব ইজ জৈনিজম, জৈন মতে জীবটা কি? এটা বহুবার নেটেতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, আর এমবিবিএস এর জন্য প্রচুর ইম্পর্টেন্স। যে জীবটা কি? জীবটা হচ্ছে তোমার দ্য সোল অর লিভিং সাবস্টেন্স। তাহলে কি হলো, সোল এবং লিভিং সাবস্টেন্স জীব।
দেখো জীব দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে তোমার মুক্ত জীব, বদ্ধ জীব। এখানে ন্যাচারালি আমরা জীব বলতে কিন্তু এই যে সোলটা, লিভিং সোলটাকে কিন্তু, এই লিভিং সাবস্টেন্সটাকে আমরা কিন্তু, আমরা আত্মা মানে আমাদের যে আর কি নর্মালি এটা মানুষটা, সেইটাকে কিন্তু জীব হিসাবে আমরা ধরি। অজীব কোনটা? অজীব ইন জৈন মেটাফিজিক্স, জৈন মেটাফিজিক্সে, জৈন তত্ত্ব মীমাংসাতে অজীব কোনটা হবে? যে নন লিভিং সাবস্টেন্স না ইয়ে, এখানে লিভিং বলতে কিন্তু সে জীবিতটাকে বোঝাচ্ছে, দা সোল জীবিং, জীবিত যেটা জীব মানে। আর অজীব মানে হলো তোমার ওই যার প্রাণ নেই আর কি, তাহলে নন লিভিং সাবস্টেন্স এটা। তাহলে অজীব রিপ্রেজেন্টস নন লিভিং এন্টিটিস হুইচ ইনক্লুড ম্যাটার, টাইম, মোশন, এগুলো হচ্ছে নন সেন্টিয়েন্ট সাবস্টেন্স, এই জন্য এগুলো হবে তোমার অজীব। নেক্সট কোশ্চেন দেখো, দা জৈন কনসেপ্ট অফ অনেকান্তবাদ, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর বার কোশ্চেন এসেছে। অনেকান্তবাদটা কি হলো? সেটা হচ্ছে মানে আমি যেদিক থেকে দেখবো সেদিক থেকে থাকবে, মাল্টিপল একটা পার্সপেক্টিভ থাকবে, আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখবো, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিস সত্য হতে পারে। তুমি হয়তো একরকম ভাবে দেখছো, আমি একরকম ভাবে দেখছি, সত্য নাও হতে পারে। এই কালারটা কি কালার, এই কালারটা অনেক রকম, অনেক লোক অনেক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? তাহলে এখন এই যদি বলি সবুজ কালারটা এটা কি কিসের কালার, কেউ বলবে পাতার মতো, কেউ বলবে সবুজ পোকার মতো, বিভিন্ন জন বলবে। তাহলে জৈনেরা বলছে সমস্ত সমস্ত আপনার লোকের মতো কথাটাই হচ্ছে সত্যি। তাই এটা হচ্ছে মাল্টিপল পার্সপেক্টিভ থাকবে এর রিয়েলিটিটা। অ্যাবসলিউট ট্রুথ ওরা মানে না, অ্যাবসলিউট ট্রুথ বলবে না। স্ট্রিক্ট মনিজম মানে একই কোনো কিছু একটা কথা এরকম বলবে না, এরা হচ্ছে অনেকে বিশ্বাস করবে। নেক্সট কোশ্চেন, সাতবাদ ইন জৈনিজম ইজ অলসো নন, সাতবাদকে আর কি ভাবে জানা যাবে? যে ডক্ট্রিন অফ মেবি বলতে পারি আমরা, মেবি এটা সাত অস্তি চ সাত নাস্তি চ, এরকম কথাগুলো ছিল না, তাহলে ওটা হলো দ্য ডক্ট্রিন অফ মেবি আমরা বলতে পারি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, দা ইন জৈন এপিস্টেমোলজি নয়বাদ, নয় মানে কি এটা ওটা দুটোই সমস্তটাই হবে আর কি। নয়বাদ ইজ ডক্ট্রিন দ্যাট ডিল উইথ, নয়বাদটা কি হবে? পার্সিয়াল। নয় কথাটা হচ্ছে কিন্তু আমরা কি বলি, নয় মানে না না, এরকম একটা নেগেটিভ অর্থে ইউজ করি তো, বাট জৈন দর্শনে কিন্তু এই নয়টা কিন্তু নেগেটিভ না, পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। মানে নয় মানে হচ্ছে নয় আমারটা সত্য, নয় নয় আমারটা মিথ্যা, নয় তোমারটা মিথ্যা, এরকম করে ভাবো, আমারটাও সত্য তোমারটাও সত্য। তাহলে হচ্ছে পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট আর ভিউ পয়েন্ট, আমার দৃষ্টিভঙ্গি থেকে একটা ভিউ পয়েন্ট দেবো, তোমার দৃষ্টিভঙ্গি থেকে একটা ভিউ পয়েন্ট দেবো, এটাকে কিন্তু নয়বাদের সাথে সম্পর্কযুক্ত। আর একটা কথা বলে দিই, এই জৈন আমরা যেটা নর্মালি যেটা এপিস্টোমোলজিতে পড়ি, জ্ঞানবিদ্যাতে পড়ি, অন্যান্য দর্শনে যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, তাহলে প্রত্যক্ষ মানে আমরা কি বলি বলতো, চোখে দেখছি, কানে শুনছি, সরাসরি আমাদের যে নলেজ হচ্ছে সেটাকে আমরা প্রত্যক্ষ বলি, তাই তো? এখন আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ দিদি বলি। দেখো, যদি বলা হয় ডিরেক্ট নলেজ অ্যাকর্ডিং টু জৈনিজম, ডিরেক্ট নলেজটা কিভাবে হয়? এটা কি মতি মানে বলে দিয়েছে অনুমান আর প্রত্যক্ষ, অবধি মনে করেন কে বলে, ডাইরেক্ট নলেজ কে বলে হবে? একদম একদম। তাহলে হ্যাঁ, এটা মনে রাখবে, অবধি মতি শ্রুতি মানে হচ্ছে, মতি মানে অনুমান আর প্রত্যক্ষ। মতি জ্ঞান কিভাবে হয়? অনুমানের মাধ্যমে, প্রত্যক্ষের মাধ্যমে। আর শ্রুতি জ্ঞান হয় শব্দের মাধ্যমে। তাহলে মতি আর শ্রুতি এই দুটো কিন্তু ডিরেক্ট নলেজ নয়, এটা ইনডিরেক্ট নলেজ অ্যাকর্ডিং টু জৈনিজম। আর অন্যদিকে অবধি মনোপর্যায় কেবল জ্ঞান, এগুলো হচ্ছে ডিরেক্ট নলেজ হবে, যেটা এখানে সরাসরি হয়। এটা হচ্ছে জৈন এপিস্টেমোলজি, যেটা অন্যান্য এপিস্টেমোলজির সঙ্গে, অন্যান্য দর্শনের এপিস্টেমোলজির সাথে কিন্তু আলাদা আলাদা। এই জন্য জৈনদের এপিস্টেমোলজি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, যে ডিরেক্ট নলেজ কিভাবে হয়। আমরা কি করবো, সাধারণ ডিরেক্ট মানে প্রত্যক্ষ ফটাফট করে দেবো, কিন্তু ওটা হবে না। চলো, হয়ে গেছে নয়বাদ। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু জৈনিজম প্রমাণ রেফার্স, প্রমাণ বলতে কোনটা হবে? এক্সটার্নাল অবজেক্ট, ভ্যালিড সোর্স অফ নলেজ, অনলি স্ক্রিপচারস নলেজ, না আলটিমেট লিবারেশন? তাহলে এটা হবে প্রমাণ বলতে আমরা কিন্তু ভ্যালিড সোর্স অফ নলেজটাকেই আমরা ব্যবহার করি, ন্যায় দর্শনে ওরকম ভাবে বলি। ইন জৈন কনসেপ্ট অফ রিয়েলিটি, সৎ দ্রব্য পর্যায়, সৎ মানে কি বলবো, যার অস্তিত্ব রয়েছে, তাই তো? কোনটা হবে? এক্সিস্টেন্স। দ্রব্য মানে কি বলতো? সাবস্টেন্স। পর্যায় মানে কি হলো? মোডস, যেটা পরিবর্তন হয়, চেঞ্জিং হয়। তাহলে এটা কি হলো? সৎ হলো এক্সিস্টেন্স, পর্যায় হলো এই দ্রব্য হলো সাবস্টেন্স, আর পর্যায় হলো মোডস বা চেঞ্জিং, এখানে অপশন ঢুকে দিতে পারি, চেঞ্জিং।
দেখো একটা কথা বলি, এটা তো ইংরেজি মানে করে হয়ে গেল দিদি। এখানে একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যে এই যে পড়ছো না, আচ্ছা নাম্বারিং এ গন্ডগোল গেছে, তোমরা যে পড়ছো না, এখানে শুধুমাত্র যে পরে বলবে যে এখানে ওই কোশ্চেনটা তো নেই, কিন্তু এখানে অপশন পড়বে, কোশ্চেন গুলো পড়বে, প্লাস এখানে এক্সপ্লেনেশন পড়বে, সমস্ত কিছু পড়বে, সমস্ত কিছু মিলিয়ে অবশ্যই কোশ্চেন পাবে। যেখানে দেখো বলে দিয়েছি, জয়েন ফ্রেজ বি কমপ্লেক্স নেচার অফ রিয়েলিটি। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা আচ্ছা এটাকে উঠিয়ে দিতে হতো। বারো কোশ্চেন বলছে, দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট কমপ্লিট ফর্ম অফ নলেজ ইন জৈন ফিলসফি হুইচ সিগনিফাইজ অমনিসায়েন্স, ওটা কোনটা হবে তাহলে? কেবল, মতি, শ্রুতি, কোনটা হবে? কেবল জ্ঞান হাইয়েস্ট, তো কেবল জ্ঞান না, যে বলেছে দিদি, সিকোয়েন্সটা মনে রাখবে। হ্যাঁ একটা টেলিপ্যাথি ছিল, একটা ইয়ে ছিল। হ্যাঁ, আর কেবল জ্ঞান হবে, হাইয়েস্ট বলেছে না, মোস্ট কমপ্লিট এন্ড হাইয়েস্ট, ওটা হবে কেবল জ্ঞান, লাস্ট পর্যায়টা। এক নাম্বারে মতি, 2 নাম্বারে হচ্ছে শ্রুতি, 3 নাম্বারে হচ্ছে অবধি বা অবধি, যা বলবে, যে যেমন করে বলে, অবধি। 4 নাম্বারে এই সিকোয়েন্সটা মনে রাখবে একদম, মনোপর্যায়, টেলিপ্যাথি যেটা, মনোপর্যায়, আবার হাতে লেখা হচ্ছে বিরাট সুন্দর একদম, মনোপর্যায়। আর 5 নাম্বারে হচ্ছে কেবল জ্ঞান। মনোপর্যায় টেলিপ্যাথি দিদি, হ্যাঁ মনোপর্যায় হচ্ছে টেলিপ্যাথি। এটা কম করে মানে আর কেবল গানে অমনিসায়েন্স। কম করে 20 বার, কি 10 বললো বার, তাহলে দিদি? 50 বার এটা কোশ্চেন এসেছে মনোপর্যায়। হ্যাঁ দেখো, মতি মানে হচ্ছে অবধিতে তোমার, কি পড়লো? এটা লিখে দাও, মতি মানে হচ্ছে তোমার প্রত্যক্ষ অনুমান, শ্রুতি মানে শব্দ, অবধি মানে দূরের জ্ঞান, দূরের জ্ঞান বলে দিবে। তুমি মুনি ঋষির কাছে গেলে না, যে বলে দিল, আচ্ছা বেটি তুই কিসের জন্য এসেছিস, তোর শ্বশুর ঘরে তোকে কি ঠিকঠাক করে ভাত দেয় না, এরকম হয়তো বলে দিল। বা দূরের কোনো মানুষ রয়েছে, তুমি কি করছো বলে দিচ্ছ, মানে দূর, লোকটা দূরে আছে, ধরো তোমার তোমার বোনের শ্বশুর ঘরে খুব জ্বলন হচ্ছে, হ্যাঁ তুমি গেছো, দিয়ে তুমি ও ঋষির কাছে গেছো তার জন্য কিছু পরিকার্য করতে, সে কিন্তু দূর থেকে দেখে নেবে, সেটা হচ্ছে অবধি। মনে পর্যায়ে মানে একদম মনের কথা, তুমি মনে মনে যা ভাবছো তোমার কথাটা বলে ফেলবে। আর কেবল জ্ঞান মানে আর কোনো কথা নাই, হাইয়েস্ট নলেজ, মুক্তি হয়ে যাবে একবার। কোথায় গেল জৈনিজম? জীব, আচ্ছা জীবটা কোনটা হবে? জীব হবে কনসাসনেস, চেতনা, ঠিক আছে। which of the following knowledge type are classified as a direct knowledge, প্রত্যক্ষ, ডিরেক্ট নলেজ। ডিরেক্ট নলেজ বলতে ওই প্রত্যক্ষ ওইভাবে নয়, কিন্তু ডিরেক্ট নলেজ কোনটা হবে? কেবল জ্ঞান। এখানে মতি শ্রুতি কিন্তু ডিরেক্ট হবে না, এখানে হলো ডিরেক্ট নলেজ কেবল জ্ঞান। এই কোশ্চেনটা আনসারটা কিন্তু ভুল অনেকে করে ফেলে। দ্য ডক্ট্রিন অফ অনেকান্তবাদী জৈনিজম রেফার্স টু কি? বলো বলো। ওই যে অব্দি জ্ঞান হবে না, ডেড জ্ঞানটা, অবধিটা কি? ডাইরেক্ট জ্ঞান মানে অবধি জ্ঞান হবে না। ডাইরেক্ট জ্ঞানের সবটাই পড়ছে। জ্ঞান সবগুলোই হবে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়, জ্ঞান আর পরোক্ষ জ্ঞান। অপরোক্ষ জ্ঞানের অধীনে সবটা পড়ছে, অবধি, মনোপর্যায়, কেবল। আর পরোক্ষ জ্ঞান মতি আর শ্রুতি পড়ছে। হ্যাঁ পরোক্ষ মানে হচ্ছে কারো হেল্প নিতে হচ্ছে, এরা বলছে জৈনরা বলছে মতি আর শ্রুতি, মতি শ্রুতি পরোক্ষ, এটা বলছে এখানে এর জন্য তোমার ইন্দ্রিয়র হেল্প নিতে হচ্ছে, তার জন্য এগুলো পরোক্ষ। আর অপরোক্ষ কোনটা? অপরোক্ষ মানে সরাসরি, অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান সরাসরি হয়ে যাচ্ছে, তোমার মনের কথা আমি এক্ষুনি বলে ফেলবো, কারো কিছুর হেল্প ছাড়াই, ঠিক আছে, ইন্দ্রিয়র হেল্প ছাড়াই, তাহলে সেটা হলো অবধি। আমি একটা বলে দেবো অবধির উদাহরণ, অন্যভাবে নিও না। আমি আমি আগে থেকে ভেবে নিয়েছি যে মনির ভাইকে আমি দেখেছি, ঠিক
ঠিক আছে, তার ফটোর আমি ডিপি দেখেছি, ডিপি দেখে ভাবির চেহারা দেখে আমার ফিল হয়েছে বর্ধমানের মেয়ে, মনির ভাইয়ের বিয়ে বর্ধমানে হয়েছে, আমি আগে থেকে অনুমান করে ফেলেছিলাম। তাহলে এটাই তো আগে থেকে বলে দিলাম, তার আমি কিন্তু তার ভেতরের অনেক কিছু বলে ফেলছি তার কাছে না গিয়ে, দূর থেকেই। এটা হচ্ছে অবধি, এটা কারো কিছু হেল্প ছাড়াই কিন্তু বলে ফেললাম। ঠিক আছে। বুঝলাম ম্যাডাম। আর যেটা হচ্ছে চোখে প্রত্যক্ষ অনুমান শব্দ মতিশ্রুতি, মতিশ্রুতির তো হেল্প লাগছে, চোখের হেল্প লাগছে, কানের হেল্প লাগছে, অতএব ওইগুলো হচ্ছে পরোক্ষ হয়ে যাচ্ছে। পরোক্ষ মানে কি, কারো হেল্প লাগে। এখানে কোশ্চেনটা কি বলেছে, বলছে ডিরেক্ট নলেজ কোনটাই হয়, ডিরেক্ট নলেজ প্রত্যক্ষ, এখানে প্রত্যক্ষ কিন্তু ডিরেক্ট কথাটা ইউজ করে দিয়েছে, ওই জন্য এই জৈন মতে প্রত্যক্ষ কথাটা আলাদাভাবে ইয়ে করবে, ভালো করে কোশ্চেন পড়ে আনসার দেবে। তাহলে এখানে মতি আর শ্রুতি, এগুলো কি কোনোভাবে, শ্রুতি আর স্মৃতি যাই বলো না কেন, এইগুলো কোনোভাবে কিন্তু ডিরেক্ট সম্ভব, ডিরেক্ট না, এটা ইনডিরেক্ট। এই সরি, হ্যাঁ ইনডিরেক্ট, অপরোক্ষ। এই ডিরেক্ট ইনডিরেক্ট বারবার দেখলে মাথা গুলিয়ে যাবে। মাথায় একটা নিজের মতো করে ঠান্ডা মাথায় ভেবে নিও, চিন্তা করে নেবে, দিয়ে কোশ্চেন আনসার করবে। এখানে কিন্তু ঠিকই লেখা আছে। এরপর হচ্ছে ডক্ট্রিন অফ দ্য অনেকান্তবাদ ইন জৈনিজম সাপোর্ট দ্য আইডিয়া। অনেকান্তবাদ কোনটা হবে, বলছে রিয়েলিটি হ্যাজ সিঙ্গেল অ্যাবসলিউট ট্রুথ, বলছে একটা অ্যাবসলিউট সত্যর প্রতি, কিন্তু সত্যর প্রতি কি জৈনরা ছুটে না। একটা হাতিকে কেউ যখন তার পাটা স্পর্শ করবে, পাটা স্পর্শ করবে, সে কি বলবে, হাতি হচ্ছে থাম্বার মতো। যে কানটা স্পর্শ করবে সে বলবে হাতি হলো কুলোর মতো, মানে চোখের চোখ বন্ধ করে যদি বলে। কেউ যদি তার সুরটা স্পর্শ করে তাহলে হাতি অন্য কিছুর মতো, যা কিছু বলবে। তাহলে এখানে জৈনরা বলছে প্রত্যেকটা মানুষের জ্ঞান সত্য, প্রত্যেক জনই সত্য। অতএব আমি একটা মানুষকে সত্য যদি বলে দিই, অপর মানুষকে মিথ্যা বলে দিই, এটা তো মিথ্যা হয়ে যাবে, এটা বলতে পারি না। তার জন্য এরা অনেকান্তবাদ বা নয়বাদ, নয় মানে সমস্ত পার্সপেক্টিভটাকে মানছে। হ্যাঁ, মাল্টিপল, হ্যাঁ অনেক মানে মাল্টিপল, এরকম লাগবে। তাহলে সিঙ্গেলের দিকে এরা ছুটে না। অনলি পারসেপশন ভ্যালিড মিনস অফ নলেজ, নো নো, এরকম কিছু বলেনি। তাহলে এটা হবে মাল্টিফেস্টেড, মাল্টিপল, ডিফারেন্ট, অনেক অনেক, এরকম ধরনের কথা এলি অনেকান্তবাদের সাথে লাগিয়ে দিবে। নয় মানে কিন্তু এক মানে নেগেটিভ না, নয় হচ্ছে সদর্থক ওয়ার্ড জৈনদের, বারবার বলছি। নয় মানে হচ্ছে না আমারটা মিথ্যা না তোমারটা মিথ্যা, এরকম করে মনে রাখবে, তাহলে নয়টা মনে থাকবে। নয় তো বচন বলেছে দিদি, নয় মানে নয় শব্দের অর্থ তো বচন। হ্যাঁ ওটা বচন, বাট ওখানে নয় মিনিংটা, যে একদম ফিলোসফিক্যাল মিনিংটা যদি ভাবো, নয় মানে হচ্ছে তোমার অনেক পার্সপেক্টিভটাকে বলছে এরা নয়, যে সাদাস্তিচ সাদানাস্তিচ ওইগুলোকে বলেছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, চলো। অ্যাকর্ডিং টু জৈন, এটা কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করে দেবো, বাকি কোশ্চেন মনে হয় 30টা কোশ্চেন আছে জৈন দর্শনের উপরে। অ্যাকর্ডিং টু জৈন এপিস্টেমোলজি, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ নলেজ ইজ রিলেটেড টেলিপ্যাথি আর থট রিডিং। থট রিডিং মানে তার যে চিন্তাটা সেটাকে রিড করে ফেলছে, মনে পড়ে যায়। আচ্ছা, অবধিটা কোনটা বলো তো, দূরের কোনো বস্তু, হ্যাঁ দূরদর্শন, প্লেস এবং স্থান, প্লেস এবং টাইম কাল, দূরে, দূরের কোনো বিষয়কে কিন্তু বলা যায় অবধি। আর কেবল গান কোনটা হবে, লাস্ট পর্যায়ে, মানে যেখানে মিলেমিশে এক হয়ে যায় ব্রহ্মের সাথে, একদম মুক্তি হয়ে যায়। আচ্ছা বলো তো, মতি মানে কি, কি কিসের মাধ্যমে হয় মতি জ্ঞান? মতি প্রত্যক্ষ আর অনুমান। আর শ্রুতি? শ্রুতি শব্দ। ব্যাস, চলো হয়ে গেছে। এটার উপরে একটা কোশ্চেন পাক্কা, যার মাথায় ঢুকে গেল সে একদম লিখে ফেলো, একটা কোশ্চেন তুমি পাচ্ছ পরীক্ষাতে। ইন জৈনিজম নয় রেফার টু, নয় মানে দেখো কেন, পার্সিয়াল ভিউ পয়েন্ট অন রিয়েলিটি। নয় means partial viewpoint, emphasizing that each perspective is limited, only partially reveals the truth. দাঁড়াও তো, মাতাজি ফোন করছে, আমার একটু ফোনটা পরে করি, ক্লাসটা কমপ্লিট করে নিয়ে। এরপর হচ্ছে কেবল জ্ঞান ইন জৈনিজম। কেবল জ্ঞান ইন জৈনিজমটা কোনটা হবে, লিমিটেড নলেজ, কমপ্লিট ইনফিনাইট নলেজ, সেন্সরি বেসড নলেজ, অনলি স্ক্রিপচারাল নলেজ। মানে হচ্ছে স্ক্রিপচারাল মানে শাস্ত্রীয় জ্ঞান আর কি, কমপ্লিট ইনফিনাইট নলেজ। শুধু শাস্ত্রীয় জ্ঞান হয়ে গেলে হবে না, কেবল জ্ঞান ইন দ্য আলটিমেট নলেজ। জৈনদের এখানে মুক্তি হয়ে যাচ্ছে,
যদি বলা হয় মোক্ষর সাথে কোন জ্ঞানের লিমিট রিলেট করব আমরা, কেবল জ্ঞানের। মানে সম্পূর্ণভাবে এখানে মুক্তি হয়ে যায় দুনিয়া থেকে, এখানে একেবারে ব্রহ্মের সাথে এক হয়ে যায়, কেবল একদম সে চলে যায় ইয়েতে ব্রহ্মের অবস্থায়। অমনিসায়েন্ট সোল ফ্রি ফ্রম দ্য কর্মিক অ্যাবস্ট্রাকশন, কর্মের যত অ্যাবস্ট্রাকশন বাধা থাকে সমস্ত গুলোকে কাটিয়ে এসে পুরোপুরি কিন্তু একদম ফ্রি সোল হয়ে যায়, তখন সেটাকে কি বলবো, কেবল জ্ঞানী মানুষ। জৈনিজম আইডেন্টিফাইজ 5 টাইপ অফ নলেজ। দেখো একটা প্রশ্ন আসতে পারে জৈন মতে কয় ধরনের নলেজের কথা বলা হয়েছে, 5 টাইপ অফ নলেজ, জ্ঞান যেটাকে বলছে, জ্ঞান 5 টাইপের, কোনগুলো, মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায়, কেবল জ্ঞান। 5টা জ্ঞান হয়ে গেল, যেখানে লিখে দিয়েছি দেখো। মতি, শ্রুতি, মতি মানে সেন্সরি এন্ড মেন্টাল কন্ডিশন। সেন্সরি মানে কি, ওই প্রত্যক্ষ যেটা হচ্ছে, মেন্টাল মানে কি অনুমান, আর এখানে হচ্ছে তোমার নলেজ টু স্ক্রিপচার্স মানে শব্দ শ্রুত শুনে বা নলে, শুধু শুনে নয়, স্ক্রিপচার্স থেকে আমরা শব্দ থেকে যা কিছু পাই আমরা, বইটাও কিন্তু তাহলে শ্রুতোর মধ্যে চলে এলো। এরপর হচ্ছে অবধি, অবধি মানে ক্লিয়ার ভয়েন্স মানে দূর দৃষ্টি, দূর দৃষ্টি দিয়ে আমি দেখে ফেললাম, বলে না তোর দিব্য দৃষ্টি আছে নাকি রে, আমি কি করছি ঘরে বসে বসে তুই বলে দিচ্ছিস, তাহলে এটা তোমার ক্লিয়ার ভয়েন্স। এরপরে মনোপর্যায় হচ্ছে জ্ঞান, টেলিপ্যাথি, যেটা অপরের মনকে আমি পড়ে ফেলবো, কি ভাবছো। কেবল জ্ঞান হলো অমনিসায়েন্স, একেবারে সর্বজ্ঞতা, মানে তুই সর্বজ্ঞানী হয়ে গেছিস, তাহলে এখানে কেবল জ্ঞানে সর্বজ্ঞানী হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডক্ট্রিন অফ অনেকান্তবাদ ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া অফ। তাহলে অনেকান্তবাদের যে ডক্ট্রিনটা বলছে আর কিসের সাথে সম্বন্ধ করা যায়, এটা হচ্ছে এক্সক্লুসিভলি অফ নলেজ, না নন অ্যাবসলিউটিজম, অর নন ওয়ান সাইড, এই ওয়ান সাইডেডনেস, না রিজিড। দেখো রিজিড তো একদম কেটে দেবো, রিজিডের দিকে যাবে না এরা, এরা বলছে তুমিও ঠিক আমিও ঠিক, একদম তোমাকে আমি বাদ দেবো না। রিজেকশন অফ দ্য সোল এইসবের কথা ওরা বলে না, তাহলে এটা হবে নন অ্যাবসলিউটিজম, মানে একদম অ্যাবসলিউট তুমি পরম এটাই সত্যি এরকম জ্ঞান এরা বলে না, তার জন্য হচ্ছে নন অ্যাবসলিউটিজম। তুমি সত্য আমি সত্য, তাহলে অ্যাবসলিউট কি হবে, অ্যাবসলিউট কখন হবে, সবসময় এক হয় অ্যাবসলিউট। আর নন সাইডেডনেস মানে ওয়ান সাইড মানে যদি বলি একজন চোখে কানা যে সে বললো হাতি থাম্বার মতো, আর একজন কানটা ছুঁয়ে বললো হাতি কুলোর মতো, বলছে যদি আমি একজনের কথা বলে নি তাহলে তো আমি ওয়ান সাইডেড হয়ে যাবো না, তাই বলছে এটা হবে নন ওয়ান সাইডেডনেস। ঠিক আছে, বোঝা গেছে, অনেকান্তবাদ হলো নন ওয়ান সাইডেডনেস। Next question, what type of knowledge is in Jainism is associated with the clairvoyance? Clear, এটা আমি আনসার দেখাবো না, আনসার বলো। clairvoyance মানে দূরদৃষ্টি, দূরদৃষ্টি, এটা এটা ডিরেক্ট হবে না নন ডিরেক্ট হবে? ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে, অপরোক্ষ জ্ঞান। একদম। Which of the following refers to sensory knowledge? Jainism এর মধ্যে sensory knowledge কোনটা হবে, কেবল, শ্রুতি, মতি, অবধি, কোনটা হবে? মতি, মতি হবে দিদি, মতি হবে একদম। সেন্সরি, সেন্সরি মানে হচ্ছে কি ওই যে চোখে দেখে কানে শুনে গুলো হচ্ছে না, 6টা ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে পারসেপশন, সেটা হচ্ছে মতি জ্ঞান। হ্যাঁ, আর বাকিরা যারা আছে তোমাদের কারো সমস্যা হচ্ছে না তো? না আছে ম্যাডাম, একটু স্পিডে পড়াচ্ছি, কারণ না হলে শেষ করতে পারবো না, তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির দিকে হওয়ার প্রচুর প্রবাবিলিটি আছে। আর বইটা হাতে পাওয়ার পরে একদম গিলে খেয়ে নিও বইকে, বইয়ের পাতাগুলো যেন মিলিয়ে যায় এত পড়বে। আর which of the following represents knowledge derived from scriptures and teaching? একটা কথা বলে দিই, আমি যেসব নোট দিচ্ছি তোমাদেরকে এখন আর এই প্রিন্টিং করতে যেও না, ঠিক আছে, অনেক কিছু তোমাদের ওইখান থেকেই পেয়ে যাবে, কারণ প্রিন্টিং খরচও প্রচুর পড়ে যাবে। Which of the following represents knowledge derived from scriptures and teaching in Jainism? জৈনদের মতে স্ক্রিপচার থেকে নলেজ হয়, সেটাকে কি বলবো? স্ক্রিপচার্স মানে কি, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ থেকে নলেজ হবে, জ্ঞান হবে, ওটা কি হবে? শ্রুতি জ্ঞান। In Jaino theory, knowledge asserts that knowledge can be divided. জৈন মতে নলেজটা কয় ভাগে ভাগ করা যায়? জৈন মীমাংসা, হ্যাঁ, ডিরেক্ট আর ইনডিরেক্ট। আচ্ছা, এখানে আমি প্রশ্ন করব, ডিরেক্ট, তুমি চুপ করে থাকো, মিতালি বলো ডিরেক্ট নলেজের ভাগগুলো। ডিরেক্ট হচ্ছে অবধি, মনোপর্যায় আর কেবল।
আচ্ছা। আর ইনডিরেক্ট যেটা মতি আর শ্রুতি। হুম, হেডফোনটা এখানে ছিল তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছো। নেক্সট কোশ্চেন। প্রমাণ অ্যান্ড নয় ইন জৈনিজম আর রিলেটেড। Spiritual purification, source and perspective of knowledge, ritual practice, doctrine of karma. সোর্স অফ দ্য নয় মানেটা কি? সোর্স অফ পার্সপেক্টিভ অফ নলেজ, মানে কোন কোন রাস্তা দিয়ে আমরা সেই যে নিচ্ছি আর কি। সোর্স অফ পার্সপেক্টিভ কোনটা? যেমন ওই একজন বললো কুলোর মতো, ওটাও নিলাম। একজন বললো থাম্বার মতো, ওটাও নিলাম। আবার একজন হাতির দাঁত দেখে বললো হাতির দাঁতটা হচ্ছে, হাতি খুব শক্ত যদি বলে তাহলে সেটাও নিলাম। তাহলে এই যে এগুলো নিচ্ছে, এই যে সোর্স গুলো, মানে এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাকে বলছে যে সোর্স অফ পার্সপেক্টিভ অফ নলেজ। নলেজের যে আমাদের যে রাস্তাটা, সেইগুলো হচ্ছে তোমার নয় বলেছে। নয় রিপ্রেজেন্টস পার্সিয়াল পার্সপেক্টিভ। ইন জৈনিজম হুইচ টাইপ অফ অজীব রেফার্স টু ম্যাটার প্রপোজড অফ দ্য ইটার্নাল অ্যাটম। এখানে কোনটা হবে অ্যাটমের সাথে? ধর্ম অধর্ম আকাশ পুদ্গল, এটা কোনটাকে অনুর সাথে তুলনা করা হয় জানো কেউ? যদি পুদ্গলকে অন্যের সঙ্গে তুলনা করা হবে। পুদ্গল, একদম, বাহ। Next question. In Jaina philosophy, which of the following refers to non-living substance opposed to জীব, মানে জীব বা সোল, সোলের লিভিং, লিভিং সাবস্টেন্স বা লিভিং যেটা জীব, যে সোল সেটা হচ্ছে লিভিং, আর নন লিভিং হচ্ছে উল্টোটা হবে। তাই এখানে অজীব, বলছে এটা হচ্ছে অজীব নন দিদি। লিভিং, কোনটা হবে? তাহলে হবে অজীব। জীব এবং অজীব আর কনসিডারেড, এই দুটো কি আইডেন্টিক্যাল ইন জৈন ফিলোসফির মধ্যে এক, এটা না এই দুটো আলাদা? আলাদা ম্যাম, আলাদা দিদি। একদম, এই দুটো আলাদা। নেক্সট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য কনসেপ্ট অফ ধর্ম রেফার্স টু ইন দ্য কনটেক্সট অফ অজীব? অজীব তো ধর্মটা অবশ্যই অজীব, তাহলে অজীবের ধর্ম অধর্ম আকাশ পুদ্গল, এটা মনে রাখবো স্টেপ। এই স্টেপ গুলোর মধ্যে ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে গতি, অধর্ম মানে হচ্ছে স্থিতি, মানে যেখানে গতি নেই, মোশন থাকবে না। ধর্ম অধর্ম। আকাশ মানে হচ্ছে ওই তোমার একমাত্র অনষ্টিকায় দ্রব্য হচ্ছে কাল, এটা মনে রাখবে। অনষ্টিকায় একমাত্র জৈন মতে একমাত্র অনষ্টিকায় দ্রব্য হলো কাল। আকাশ বলতে ওই এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, ওয়ার্ড মাথায় নেই। আর ধর্ম ধর্ম আকাশ পুদ্গল, পুদ্গল হচ্ছে তোমার অনুপরমাণুর সাথে তুলনা করেছে। আকাশ দুই প্রকার ছিল দিদি, লোক আকাশ আর আলোক হ্যাঁ, লোক আকাশ। আকাশ আর আলোক। আমরা লোক যেখানে বসবাস করে সেটা লোক আকাশ, মানে হ্যাঁ, পৃথিবী হচ্ছে লোক ইয়েস আকাশ, আর ইয়েস উপরের ইয়েস, আকাশটা হচ্ছে আলোক আকাশ। হ্যাঁ আলোক আকাশ, একদম একদম একদম। এই এই আকাশকে এটার উপরে কিন্তু কোশ্চেন এসেছিল। which of the following combination correctly represent 5 type of knowledge? কারেক্টলি কোনটা হবে বলো? অবধি মনোপর্যায় কেবল, মতি শ্রুতি। নো, মতি শ্রুতি অবধি মতি মনোপর্যায়, না না, শ্রুতিটা শ্রুত, হ্যাঁ, মতি মতি শ্রুতি শ্রুতি অবধি অবধি মনোপর্যায় কেবল। মনোপর্যায় কেবল গান, এটা হবে। ঠিক আছে, মতি এর শ্রুতি অপশনে ছিল অবধি না মনোপর্যায় কেবল গান, এই তো অপশন বি আছে। মতি শ্রুতি অবধি মনোপর্যায় কেবল গান, মতি শ্রুতি অবধি মনোপর্যায় কেবল গান, 5 বা 10 বার বলে নাও। ঠিক আছে। মশা মাকে, মশা মাকে মনে রাখবে, মশা মাকে কি হবে? মতি মশা, শ্রুতি আ আ আ মানে হচ্ছে অবধি ধরে নেবে, মশা মাকে। ঠিক আছে, কমপ্লিট। বুদ্ধিজম পরে হবে। ইচ্ছা ছিল কমপ্লিট করার, আবার 1 ঘন্টায় আর বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, ক্লাস শেষ করে দিলাম। এখানে দেখো সিলেবাস একদম দেখে নাও। কনসেপ্ট অফ সেলফ, সৎ, রিয়েলিটি, দ্রব্য, গুণ, পর্যায়, অনেকান্তবাদ, মাল্টিপ্লিসিটি অফ দ্য পার্সপেক্টিভ। দেখো এখান থেকে কতগুলো এমসিকিউ আছে দেখাচ্ছি। দেখো, আচ্ছা, সৎ মানে কি? রিয়েলিটি, সম্ভবত বা হতে পারে। আছে। দ্রব্য হলো কি? সাবস্টেন্স। গুণ হলো কি? কোয়ালিটি। পর্যায় মানে হলো মোডস, যেটা পরিবর্তন হয়। অনেকান্তবাদের একটা কি কোশ্চেন হলো মাল্টিপ্লিসিটি অফ দ্য পার্সপেক্টিভ। সাতবাদ হলো থিওরি অফ কন্ডিশনাল প্রেডিকেশন। আর 9 বাদ হলো থিওরি অফ স্ট্যান্ড পয়েন্ট, মানে সবার স্ট্যান্ড পয়েন্টটাই সত্য। তোমার মতে হাতি কুলো আর তোমার মতে হাতি পা থাম্বা, সবার স্ট্যান্ড পয়েন্ট সত্য, 9 বাদ। আর জৈন থিওরি অফ নলেজ মানে মতি শ্রুতি অবধি মনোপর্যায় কেবল গান, কোনো একটা কনসেপ্টও কিন্তু বাদ দিইনি।
কোশ্চেন চলে আসছে। এখানে দেখো এমসিকিউ কোশ্চেন করলে কি হচ্ছে, এখানে তোমার থিওরিটাও পুরো রিভিশন হয়ে যাচ্ছে, প্লাস তোমার সাথে সাথে কিন্তু এমসিকিউ কিভাবে পড়ে সেটা তোমার প্র্যাকটিস হচ্ছে। আর বেশি বেশি যে যত বেশি বেশি এমসিকিউ করবে, মানে তোমাদের সবাইকে বলছি টার্গেট রাখো, মানে যতটা সম্ভব এমসিকিউ বেশি বেশি করার। তুমি হয়তো 10টা এমসিকিউ করলে, এমসিকিউ গুলোর পিছনে সারা দিন প্রচুর পড়লে, আর একটা মানুষ দিনে 100টা এমসিকিউ করলো, যে 100টা করছে সে বেশি সফল হবে। মানে এমন ভাবে হও পরীক্ষাতে গিয়ে যেন তোমাদের ফিল হয় যে হ্যাঁ আমি এই এমসিকিউটা পড়েছি কোথাও, এটা যেন আমার সাথে যাচ্ছে, আমি এটা যেন কোথাও পড়েছি। প্রত্যেকটা এমসিকিউ যেন তোমার চেনা হয়, এত এমসিকিউ সলভ করো। চলো 1 ঘন্টা ক্রস হয়ে গেল, আমি ক্লাসটা স্টপ যদি করছি। আমাদের এক্সাম নেন আর সেখানে প্রাইজ রাখবেন, যার নাম্বার ভালো আসবে। আচ্ছা ঠিক আছে, এবার তো নিয়েই যায়, বইটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর যারা N10 এদের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ফুল PYQ এর বুক চলে আসবে আর কিছুদিনের মধ্যেই। একদম ওই 2011 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত কোশ্চেন আছে, এরকম করে এমসিকিউ এর মতো কোশ্চেন, সাথে তার আনসার, সাথে তার এক্সপ্লেনেশন। ওখানে চাইবো যেহেতু বই বার করবো না, তার জন্য এক্সপ্লেনেশনটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, একটু বড় করে। আর আলাদা আলাদা ভার্সন বার করবো, এই একসঙ্গে দুটোকে জুড়লে প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর বইটা মোটা হয়ে যাচ্ছে। এবার দেখবে তোমাদের কাছে ট্রু ম্যানসের বইগুলো আছে না, আছে দিদি। ওই যে বইটা ওর থেকেও চওড়া হচ্ছে, আর ওর ডবল মোটা হবে আমার এই বইটা, তাহলে প্রচুর সমস্যা হয়ে এখানে যাচ্ছে। হিন্দি ভার্সনের জন্য হয়ে গেছে দিদি, এই দুটো ভার্সন হলে খুব ভালো হতো, মানে ইংলিশ দুটো ভার্সন একটা। ভার্সন, অ্যাকচুয়ালি দুটো বইকে একসঙ্গে মার্জ করা হয়ে যাচ্ছে। তারপরে আর দামটাও দেখো কম রাখতে পারছি না পাতাগুলোর জন্য, কোনো মতে কম রাখা সম্ভব হচ্ছে না। অ্যাকচুয়ালি দুটো বইয়ের দাম 500 করে 1000 ইংলিশ টাকা। ভার্সন হিন্দি ভার্সন, হ্যাঁ কেউ হিন্দি ভার্সন, কেউ ইংলিশ ভার্সন। ওইটাই অ্যাকচুয়ালি 1000 টাকা দাম পড়ে যাবে, কিন্তু আমি একটা এইভাবে বার করলাম। অনেক হিন্দি ভার্সনের স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশটা বুঝতে পারে না, তাহলে পাশাপাশি যদি থাকে ইংলিশটাও পড়বে। বা আমাদের যারা ইংরেজি পড়ে অনেক মানুষ হিন্দিটা শিখতে চায়, এর দেখে দেখে দেখো এর তয়রসি, তো এখানে তয়রসি দেখে হিন্দিটা শিখে যাবে না তুমি। কাজে লেগে সূত্র, যাবে, এই যে কারণ কেবল হিন্দিতে কেবল মানে এটা কেবল, তাহলে অনেক মানুষ রয়েছে যারা ইংরেজিটা পড়বে সাথে হিন্দিটা, কিন্তু কেউ আধা আধা জানে, সে হিন্দি পড়া শিখে যাবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ শিখে যাবে, সাথে অনেক কিছু উপকার হবে। সে সমস্ত কিছুটা ভেবে আমি ওরকম করে দিলাম। তার বইয়ের দামটা একদম কম রাখা সম্ভব হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি 1000 টাকার নিচে কোনো মতে বইটার দাম রাখা মানে একদম মুশকিল হয়ে যাবে, এত পেজ জানেন। তবে ওই প্রথম কিছু আর কি অথরকে কিছু দেবে আর কি, তো সেখান থেকে তোমাদেরকে ওই কমে যে 700 টাকার মধ্যে দিয়ে দেবে। ওই যে কয়েকজন এই কয়দিনের মধ্যে মানে একদম দেবে, কনফার্মেশন দেবে, তাদের জন্য শুধু ওটা থাকবে। তারপরে তো অনলাইনে যেরকম যদি আমাদের কাজ করে দিদি, যাতে আমরা পেরে যাই পরীক্ষাতে, একদম কারণ একদম বুঝতে পারছেন সবার অবস্থা কিরকম আছে বেকারত্বের জ্বালায় একদম পশ্চিমবাংলাতে। একদম ছেড়ে পড়ো। আর আমি চাই তোমরা বেরো, সব কটা বেরো, ভালো করে পড়ো। চলো মানে জীবন ক্লাসটা, খুব কষ্ট যাচ্ছে দিদি, কি বলবো। ধরো আগে যে ক্লাসটা আমি থামিয়ে দিই, প্রচুর করেও লম্বা হয়ে 5,000 যাচ্ছে। টাকা মাসে ইনকাম করতে পারছি না, আর যারা ম্যাথ অনার্স করেছে, ফিজিক্স করেছে, এইচএস পাস অনেক টাকা ইনকাম করছে। একদম একদম এরকম ওরকম ভেবো না আমাদের সাবজেক্টে কিছু হয় না, কাজ করতে হবে, কাজ করে যাও, অবশ্যই কিছু হয় না কিছু হয়ে যাবে। ধরো ক্লাসটাকে বন্ধ করি, তারপরে গল্প করবো।